বনগাঁয় বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার সমর্থনে প্রচারে বেরিয়ে সেই মিছিল থেকে পুলিশকে চটি চাটা কটূক্তি, না একবার নয় একাধিকবার, আর ব্যাস তারপরেই পুলিশের রণংদেহী মূর্তি। যদিও ততক্ষণে প্রার্থী মহাশয় পগার পার, কারণ তিনি খুব ভালোভাবে জানেন তাদের ইশারাতে এই বনগাঁর সাধারণ জনগণের যেভাবে নাম কাটা পড়েছে এসআইআর, তার সঙ্গে যদি এই যাত্রায় পিঠের চালে দু চার গা তার পরে, তাহলে যেটুকু মান সম্মান তার বেঁচে আছে বনগাঁতে তাও যাবে মায়ের ভোগে। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা যা করছেন, যা যা আপনারা করছেন তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদলা নেব, বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব। আমি ধন্যবাদ দিই বনগাঁ পুলিশকে, কারণ ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ও নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল করতে নেমে 2021-এ ব্যর্থ হওয়ার পর থেকে শুভেন্দু অধিকারীর পরামর্শে এই প্রোপাগান্ডাটা গোটা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি ছড়িয়েছিল। কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা ও নিরপেক্ষতার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ পুলিশ একাধিকবার সংযম দেখিয়েছে। তবে বর্তমানে যখন সেই ভারতীয় জনতা পার্টি একদিকে তাদের পার্টির ব্যানার, পোস্টার, প্লাকার্ড লাগাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদেরকে দিয়ে, আর উল্টো দিকে তারা আবার এই বাংলার পুলিশকে চটিচাটা বলবে, না সেটা তো মেনে নেওয়া যায় না কোনোভাবে একসাথে। मोदी है तो मुमकिन है। হ্যাঁ, এই জন্যই আমি বাংলার পুলিশকে ধন্যবাদ জানিয়েছি। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের একজন ভারতীয় জনতা পার্টির নেতা কর্তব্যরত পুলিশের কোমর থেকে পিস্তল খুলে নিয়ে শূন্যে ফায়ার করছে, আর সেই পুলিশ অফিসার দাঁত কেলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। না এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বা উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কোনো রকম স্টেটমেন্ট দেওয়া হয়নি, এই নেতার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। একটু ভেবে দেখুন তো, এই সেম ঘটনাটা যদি এই পশ্চিমবাংলায় বর্তমানে ঘটতো এবং ঘটনাটা যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা ঘটাতো, তাহলে ভারতীয় জনতা পার্টিতে ছাড়ুন, ন্যাশনাল মিডিয়াতে চর্চার আসর বসে যেত। আর সেই জায়গা থেকে আমি আজকের বলবো বনগাঁ পুলিশ যা করেছে, হ্যাঁ তার জন্য আমি 100 বার স্যালুট জানাই বনগাঁ পুলিশকে, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশকে অনুসরণ করা উচিত এই বনগাঁ পুলিশকে দেখে। কারণ এই পশ্চিমবাংলার মাটিতে যারা যে ভাষা বোঝে তাদেরকে সেই ভাষায় জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। দুটো কথা আমি আপনাদেরকে রেকর্ড করার জন্য বলছি, আপনি রেকর্ড করে রাখো। আপনাদের বন্ধু শুভেন্দু বলছে ভারতীয় জনতা পার্টি 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস, 26-এ 177 প্লাস, 177 প্লাস। দেখুন, শুভেন্দু অধিকারীর এই ক্লিপটা দেখানোর আমার একটাই উদ্দেশ্য, শুভেন্দু অধিকারী কিভাবে এত কনফিডেন্টের সঙ্গে বারবার বলছে, রেকর্ড করে রাখুন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে 177-এর বেশি আসন পাবে। সংখ্যাটা আবারও বলছি, মাথায় রাখুন, 200 নয়, 250 নয়, 177। এই স্পেসিফিক সংখ্যাটা শুভেন্দু অধিকারী বলছে কোন হিসাবে? তাহলে কি শুভেন্দু অধিকারীর কাছে আগের থেকে কোনো ইনপুট রয়েছে? যেমনটা এসআইআর শুরুর আগে শুভেন্দু অধিকারী বলেছিল বিহারে 75 লক্ষ বাদ গিয়েছে, মানে বাংলা থেকে 1,25,00,000 বাদ যাবে, এবং বর্তমানে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আন্ডার অ্যাডজুডিকেশন হেনাতানা মিলিয়ে তা পূরণ করে দিয়েছে। আর সেই জায়গা থেকেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 15 দিন আগে বলা সেই আশঙ্কা সত্য হতে চলেছে, ভারতীয় জনতা পার্টি ইভিএম কারচুপি করবে এই নির্বাচনে পশ্চিমবাংলাতে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, ভোট পর্যন্ত কাটবে। প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি, আমি অলরেডি খবর পেয়েছি, এবং তার প্রিকশনও আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3, ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। আমি বুঝে উঠতে পারছি না পশ্চিমবাংলার সাধারণ জনগণ কিভাবে এদের এই ষড়যন্ত্রগুলোকে আটকাবে, কিভাবে এদের এই অপশক্তিকে প্রতিরোধ করবে। যারা গণতন্ত্র ভালোবাসে, যারা গণতন্ত্র প্রেমী এবং ধর্মনিরপেক্ষ পশ্চিমবাংলা ভালোবাসে, তারা কিভাবে এদের এই ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী দিনে পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা ধর্মনিরপেক্ষ সরকারকে ক্ষমতায় আনবে। কারণ এই পশ্চিমবাংলা এই ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা জনগণের আশীর্বাদে বা জনাদেশ নিয়ে ক্ষমতায় আসতে পারেনি এবং আগামী দিনে পারবে না, তা বুঝে গিয়ে তারা মুড়িমুড়কির মতো সংখ্যালঘু মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বার করে দিয়েছে এবং
ধরে ধরে বেছে বেছে সেই আসনগুলোতে নাম বেশি অংশের বাদ পড়ে গিয়েছে বা জয়ের মার্জিনের তুলনায় বেশি বাদ পড়ে গিয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। কিন্তু উল্টো দিকে আবার ভারতীয় জনতা পার্টি যে সমস্ত আসনগুলোতে জয়লাভ করেছে সেখানে জয়ের মার্জিনের তুলনায় লক্ষণীয়ভাবে নাম বাদ পড়ার সংখ্যা অনেক অনেক কম রয়েছে। এবং এই যে আজকের নিয়ে দ্বিতীয়বার নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট বার করলো, সেখানে কাদের নাম বাদ পড়েছে, কতজনের নাম বাদ পড়েছে, কোথায় কত নাম বাদ পড়েছে না তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এবং নির্বাচন কমিশনও তা স্পষ্ট করে জানাচ্ছে না। তার উপরে যে ট্রাইব্যুনাল শোনা যাচ্ছে বসেছে তারা বাকিদেরকে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বেরিয়ে যাচ্ছে তাদের নাকি নিষ্পত্তি করবে। তারা কি করছে এবং এই মাত্র হাতে থাকা 1 মাসের মধ্যে তারা কি করতে পারবে, বাকিদের কতটা নাম তুলতে পারবে তা নিয়েও তো ধোঁয়াশা রয়ে গিয়েছে। সেই নিয়ে যদি নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়, বর্তমানে পশ্চিমবাংলার নিযুক্ত নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল সুব্রত গুপ্তকে দেখাচ্ছে, আবার সুব্রত গুপ্তকে প্রশ্ন করলে সুব্রত গুপ্ত নির্বাচন কমিশনকে দেখাচ্ছে। হচ্ছেটা কি পশ্চিমবাংলাতে? এদিকে আবার বারবার সুপ্রিম কোর্ট গেলে সুপ্রিম কোর্ট বিরক্ত হচ্ছে, রাজনৈতিক দলগুলো বর্তমানে প্রচার প্রসার নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। সাধারণ জনগণের কথা কে বলবে? যাদের নাম বাদ পড়ছে তাদের হয়ে কে আওয়াজ তুলবে? আরে মশাই, রাজনৈতিক প্রত্যেকটা দলের কাছে আমার অনুরোধ, যদি ভোটার না থাকে, যদি গণতন্ত্রপ্রেমী পশ্চিমবাংলার ধর্মনিরপেক্ষ ভোটার যারা এই পশ্চিমবাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা ধর্মনিরপেক্ষ সরকারের প্রত্যাবর্তন চাইছে, আর যে কারণে বিভিন্ন সমীক্ষায় প্রত্যাবর্তনের ইঙ্গিত উঠেছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই গণতন্ত্রপ্রেমী ধর্মনিরপেক্ষ ভোটারদের ভোটাধিকারটা যদি সুনিশ্চিত না থাকে, ভোটাধিকারটা যদি না থাকে, তাহলে ভোটটা কে দেবে আর প্রত্যাবর্তনটা কিভাবে হবে? সেক্ষেত্রে তো এই শুভেন্দু অধিকারী আজকের একেবারে রেকর্ড করে নিতে যে কথাটা বলছে 177 আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে, তা তো মিলে যেতেই পারে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। হ্যাঁ, এই গ্যাপ না রাখার জন্যই তো ওনারা পশ্চিমবাংলায় এসআইআর লঞ্চ করেছিল। ওনারা চেয়েছিল এই পশ্চিমবাংলায় যারা ওনাদের ভোট দেয় না, ধর্মনিরপেক্ষ গণতন্ত্রপ্রেমী ও সংখ্যালঘু মুসলমানদের ভোটার তালিকা থেকে বার করে দিয়ে ওনারা রক সলিড লয়াল হিন্দু ভোট ব্যাংক দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসবে। আর যা প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম যে খসড়া তালিকা বেরিয়েছিল সেখানে ধাক্কা খেলেও পরবর্তীতে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,20,00,000 নাম ওনারা বাদ দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 90% সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ পড়েছে। এবং বাদ পড়া জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার মতো সংখ্যালঘু বা মুসলমান মেজরিটি জেলা রয়েছে। সেই জায়গা থেকে তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে সত্যি এই শুভেন্দু অধিকারীর কথা মতো কোনো গ্যাপ নেই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ও ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকের মধ্যে। আর সেই কারণে আপনাদের সামনে একটাই রাস্তা, এই রেখাপাত্র, কৌস্তব বাগচিদের মতো ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা আপনার পাড়ায় আপনার এলাকায় প্রচারে এলে বসিয়ে আটকে প্রশ্ন করুন কেন ভোটার লিস্ট থেকে, কোন কারণে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়েছে। সবাই আমরা কাছের থেকে কিছু একটা দেখেছেন, হয়তো একজন দোষ করেছে, সেই এটা উনি ভুলতে পারছে না, কিন্তু আমি তো করলে হবে না। আমি এখানে কাজ করতে এসেছি, আপনাদের আমার আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। আমাদের ভোটাধিকারটাই তো নেই, নেই তো অ্যাডজুডিকেশনে নাম আছে তাই বলছে। হ্যাঁ, এটাই একমাত্র রাস্তা। যাদের অঙ্গুলি হিলনে আপনার নাম, আপনার প্রতিবেশীর নাম, আপনার আত্মীয়র নাম বাদ পড়েছে তাদেরকে ধরে এই বেলাতে হিসাবটা বুঝে নিন, কারণ নির্বাচন মিটে গেলে আর আপনি এদেরকে খুঁজে পাবেন না। আর যদি ফলাফল অন্য কিছু হয়ে যায় তাহলে তো কথা নেই। অমিত শাহ বলে রেখেছে अभी तो सिर्फ उनके नाम कट रहे हैं, फिर भी ममता दीदी के पेट में गुड़ 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 होने लगा है। ममता दीदी धैर्य रखो, सिर्फ नाम काटना नहीं, भाजपा सरकार आने के बाद एक एक घुसपैठिए को चुन चुन कर बंगाल के बाहर निकालने का। হ্যাঁ, তা ওনারা করবেন, কারণ কেবলমাত্র এই পশ্চিমবাংলা নয়, আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়ে ওনাদের চাই হিন্দু রক সলিড ভোট ব্যাংক, যা দিয়ে ওনারা 2029-এ ক্ষমতায় আসবে। কারণ 2029-এ যে ভারতীয় জনতা পার্টির কামব্যাক অসম্ভব, ভারতীয় জনতা পার্টি আর ক্ষমতায় ফিরছে না বা ফিরতে পারবে না, তা 2024 লোকসভা নির্বাচনে মোদি কারিশমার ঝড় 304 থেকে 240-এ নেমে যাওয়ার পরে ওনারা খুব ভালোভাবে বুঝে গিয়েছে, যে কারণে ওনারা এই এসআইআর লঞ্চ করেছে। আর এসআইআর লঞ্চ করে চাইছে মুসলমান, সংখ্যালঘু এবং অ্যান্টি মোদি ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বের করে দিতে। তাই এই নির্বাচনে আপনার দরজায়, আপনার পাড়ায় এসে যদি কেউ বলে
34 বছর ওদেরকে দিয়েছো, 15 বছর এদেরকে দিয়েছো, আমাদেরকে একবার সুযোগ দিন, 5 বছর দেখুন। তাহলে এই বরানগরের মহিলাদের মতো ফুয়া সাজলকে যেভাবে জবাব দিয়েছে তাকে সেইভাবেই জবাবটা দিয়ে দেবেন। আপনারাও তো অন করে রেখেছেন। আপনারা ওইখান থেকে অন করে রেখেছেন। তখন তো কথা বলিনি, তখন তো কথা বলিনি। অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? কোনো অসুবিধা তাহলে নেই। কথা বলতে হবে না। আমি বলছি চাকরি চোরদের ভোট দেবেন না, আপনারা কিছু চাকরি চোরদের ভোট দেবেন না। আপনারা তো আরো বড় চোর। আপনারা তো আরো বড় চোর। আপনারা আরো বড় হ্যাঁ, এটাই বলে মুতোর জবাব। আর যেটা এই নির্বাচনে আপনাদেরকে দিতে হবে বাংলা বিরোধীদেরকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ওড়না দিলে তিনি খালা ফুপা বুয়া হয়ে যাচ্ছেন, তিনি মুসলমান তোষণ করছেন। আর রেখা পাত্র মাথায় ওড়না দিলে মাথায় রোদ্দুর লাগছে। বা সেন্ট্রাল ফোর্স হাতে ভারতীয় জনতা পার্টির ব্যানার প্লাকার্ড নিলে হাতে জাতীয় ফুল পদ্ম তুলে নেওয়া হচ্ছে, আর পশ্চিমবঙ্গের পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করলে সেটা চটিচাটা হয়ে যাচ্ছে। এই যে প্রোপাগান্ডাটা ছড়িয়ে পশ্চিমবাংলার বাঙালিকে যারা ইউপি বিহার দেখাতে চাইছে, তাদেরকে এই পশ্চিমবাংলায় এই নির্বাচনে ঝেঁটিয়ে বিদায় করে ইউপি বিহার পাঠাতে হবে। না হলে আগামী দিনে তারা এই পশ্চিমবাংলার মাটিতে ওই ইউপি বিহার কালচার প্রতিষ্ঠা করবে এবং তাদের অঙ্গুলি হিলনে আপনাকে তারা নাচাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।